আসসালামু আলাইকুম, আমি শিরিন রহমান শিলা। আজকে আমরা পড়ব অজৈব রসায়নের 4th চ্যাপ্টার এবং আমাদের আজকে টপিকটার নাম হলো অম্ল এবং ক্ষারক। অম্ল এবং ক্ষারক সম্পর্কে ডিটেলসে পড়তে হলে আমাদের আগে অম্ল এবং ক্ষারকের বেসিক সম্পর্কে ক্লিয়ার হতে হবে। আজকে আমার এই ক্লাসটিতে আমি জাস্ট অম্ল কী এবং ক্ষারক কী এই সম্পর্কে বেসিকটা ক্লিয়ার করব। নর্মালি আমরা অম্ল বলতে অম্ল কথাটা শোনা মাত্রই যেটা বুঝি যে এর মানে হচ্ছে প্রোটন দান করা মানে হচ্ছে অম্ল, এবং ক্ষারক মানে বুঝি প্রোটন কম। কিন্তু আমরা এই অম্ল এবং ক্ষারক সম্পর্কে বিভিন্ন ধরনের বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেছে। যেমন এই পর্যন্ত প্রায় অম্ল এবং ক্ষারক সম্পর্কে 5টি মতবাদ রয়েছে। এই মতবাদগুলো হলো একটা আর্নিয়াস মতবাদ, বা এটাকে বলা হয় পানি তত্ত্ব বলা হয়। তারপর হচ্ছে ব্রোনস্টেড-লরি মতবাদ, বা এটাকে প্রোটনীয় মতবাদও বলা হয়। থার্ড হচ্ছে লুইসের মতবাদ বা লুইস ইলেকট্রন তত্ত্ব বলা হয়, এবং ফোর্থ হচ্ছে লাক্সফান্ট মতবাদ, এবং পঞ্চম হচ্ছে উসানবিজের ধনাত্মক ঋণাত্মক তত্ত্ব। এর মধ্যে আমাদের ফার্স্ট 3টি খুব বেশি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য, যেমন আর্নিয়াসের পানি তত্ত্ব, ব্রোনস্টেড-লরি প্রোটন তত্ত্ব, লুইসের ইলেকট্রন তত্ত্ব। ফোর্থ এবং ফিফথ অর্থাৎ লাক্সফান্ট মতবাদ এবং উসানবিজের ধনাত্মক ঋণাত্মক তথ্যটি হলো জাস্ট আমাদের জেনে রাখলে হবে, ওইটা সম্পর্কে ডিটেলস সম্পর্কে পড়তে হবে না। তো আমরা যদি 5টা মতবাদ অনুসারে ডিটেলসে পড়ার আগে জেনে নিই যে কোন বিজ্ঞানী অম্ল ক্ষারক সম্পর্কে কোন ধরনের মতবাদ পেশ করেছেন। যেমন আর্নিয়াসের মতবাদ অনুযায়ী অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত যেসব বস্তু জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অম্ল বলে। কি অম্ল কি? আর্নিয়াসের মতবাদ অনুসারে হাইড্রোজেনযুক্ত যেসব বস্তু জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অম্ল বলে। তাহলে আর্নিয়াসের মতবাদ অনুসারে অম্ল হইতে হলে অবশ্যই বস্তুটি বা যৌগটি হাইড্রোজেনযুক্ত হতে হবে, এবং তারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে, যেমন এমন উৎপন্ন করবে। যেমন এরূপ অম্ল হচ্ছে হাইড্রোক্লোরিক, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। যেমন আমরা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি এর উদাহরণ হিসেবে যদি অ্যাসিটিক অ্যাসিড নিই, যেমন এই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। এই হাইড্রোজেন আয়নের উপস্থিতি দেখে আমরা বুঝে নিব যে CH3OOH অর্থাৎ এটি হলো একটি অ্যাসিড অম্ল। এবং তাহলে আর্নিয়াসের মতবাদ অনুসারে ক্ষারক হচ্ছে কি হাইড্রক্সিলযুক্ত বা মূলকযুক্ত যেসব বস্তু জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করবে তাদেরকে ক্ষারকের ইংলিশ নেম হচ্ছে বেস। আমরা অনেক সময় যেমন জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে যে ক্ষারক কাকে বলে, তো ক্ষারক দেখে আমরা ইজিলি বুঝে যাই, কিন্তু অনেকে আমরা ক্ষারকের ইংলিশ নেমটা জানি না যে ক্ষারককে ইংরেজিতে বলা হয় বেস, অনেক সময় আসে বেস। তো ভাইয়া পুরা আমরা এই ক্ষারকের ইংলিশ নামটা পড়ে নিব। তাহলে হচ্ছে আর্নিয়াসের মতবাদ অনুসারে ক্ষারক সম্পর্কে জানতে হলে অবশ্যই যৌগটি হইতে হবে হাইড্রক্সিল মূলকযুক্ত, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড। এবং সেকেন্ড শর্তটা কি, তারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে। ঠিক তেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সাইল আয়ন উৎপন্ন করতেছে। এই হাইড্রক্সাইল আয়নের উপস্থিতি দেখেই আমরা বুঝে নিব যে হচ্ছে এটি আর্নিয়াসের মতবাদ অনুসারে এই সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটি ক্ষারক। এখন এ থেকে ডিটেলসে আরও অনেক তথ্য আছে। আমি আজকে আমার ক্লাসটাতে আমি ডিটেলসে পড়াবো না, কিন্তু এ থেকে একটা প্রশ্ন আমি আপাতত দিয়ে রাখি, পরের ক্লাসে আমি এটা বুঝাই দিব যে হাইড্রক্সিলযুক্ত সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষারক, কিন্তু হাইড্রক্সিলযুক্ত মিথানল ক্ষারক নয়। ব্যাখ্যা করা। এই প্রশ্নের ডিটেলস আমি পরের ক্লাসে বুঝাবো। যেমন সেকেন্ড যে মতবাদ অম্লক্ষার সম্পর্কে, ওইটা হচ্ছে ব্রোনস্টেড-লরির প্রোটনীয় মতবাদ। এই মতবাদ অনুসারে অম্ল হলো যেসব যৌগ বা আয়ন প্রোটন প্রদান করতে পারে তারা হলো ব্রোনস্টেড-লরির মতবাদ অনুসারে অম্ল। তাহলে যেসব যৌগ বা আয়ন প্রোটন প্রদান করতে পারে অর্থাৎ দান করতে পারে তারাই হলো ব্রোনস্টেড-লরির মতবাদ অনুসারে অম্ল। তাহলে এমন উদাহরণ যদি আমরা হিসেবে দেখি, যেমন হাইড্রোক্লোরিক পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড। এখানে হাইড্রোক্লোরিক হলো অম্ল, কারণ সে প্রোটন দানের মাধ্যমে হাইড্রোনিয়াম আয়ন গঠন করেছে। আর এখন ব্রোনস্টেড মতবাদ অনুসারে যদি আমরা ক্ষারক পড়তে যাই, ক্ষারক হলো যেসব যৌগ বা আয়ন প্রোটন গ্রহণ করতে পারে তারাই ব্রোনস্টেড-লরির মতবাদ অনুসারে ক্ষারক। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি যে অ্যামোনিয়া হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন। এখানে হাইড্রোক্লোরিক হচ্ছে অম্ল এবং অ্যামোনিয়া হচ্ছে ক্ষারক। হাইড্রোক্লোরিক আমরা জানি যে
হাইড্রোজেন আয়ন দান করে। এই হাইড্রোক্লোরিকের দানকৃত হাইড্রোজেন আয়নটা এই ক্ষারক অর্থাৎ অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করেছে। তাহলে এই মতবাদ অনুসারে যেহেতু অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করেই অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে, তাহলে ব্রোনস্টার ক্লোরিন মতবাদ অনুসারে যারা প্রোটন গ্রহণ করতে পারে তারাই ক্ষারক। তাহলে এই মতবাদ অনুসারে আমরা বলতে পারি যে এখানে এই বিক্রিয়ার মধ্যে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারক হিসাবে ক্রিয়া করবে। তারপরে আসি আমরা থার্ড যে মতবাদ, ওটা হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদ অনুসারে অম্ল কি? লুইস মতবাদ অনুসারে অম্ল হলো যেসব যৌগ বা আয়ন অন্য কোনো যৌগ বা আয়ন থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় লুইস অম্ল। ভাইয়া পরে আমরা আবার একটু খেয়াল করি, যেসব যৌগ বা আয়ন অন্য কোনো যৌগ বা আয়ন থেকে এক জোড়া ইলেকট্রন, একটি গ্রহণ করলে হবে না, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এটা কি এক জোড়া অর্থাৎ দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাই লুইস অম্ল। কিন্তু আগের মতবাদে আমরা পড়ে এসেছি, যেমন ধরেন ব্রোনস্টার ক্লোরিন মতবাদ অনুসারে আমরা পড়ে এসেছি যে অম্ল হচ্ছে প্রোটন দান, অর্থাৎ সেটা একটিও হইতে পারে বা একটিও হইতে পারে বা দুইটিও হইতে পারে। কিন্তু লুইস মতবাদ অনুসারে অম্ল হচ্ছে এক জোড়া ইলেকট্রন তাদের গ্রহণ করার মতো স্পেস থাকতে হবে, স্পেস থাকলেই তারা গ্রহণ করতে পারবে, অর্থাৎ যাদের স্পেস আছে এক জোড়া ইলেকট্রন অন্য মৌল থেকে গ্রহণ করতে পারে তারাই হচ্ছে লুইস অম্ল। যেমন এমন একটি উদাহরণ হিসেবে যদি আমরা লুইস অম্লের দিকে খেয়াল করি, ওটা হচ্ছে বোরন টাইফ্লোরাইড। বোরন টাইফ্লোরাইড যেমন ধরা এটা কিভাবে লুইস অম্ল হলো, যেমন বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি আমরা এমন হয় 1s2 2s2 2p1, এবং সাথে আছে কে বোরন টাইফ্লোরাইড, তাহলে ফ্লোরিনের হচ্ছে 9, এবং তার যদি ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p5। এখন বোরন আর ফ্লোরিনের যদি ডায়াগ্রামের দিকে আমরা লক্ষ্য করি, বোরনের ডায়াগ্রামে থেকে দেখতে পাই যে শেষের শক্তি স্তরে তার 3টি ইলেকট্রন, এবং ফ্লোরিনের শেষের শক্তি স্তরে অষ্টক পূর্ণের জন্য তার 1টি ইলেকট্রন। এখন আমরা যদি এটা শেয়ারের মাধ্যমে যে বোরন টাইফ্লোরাইড এটা নিশ্চয়ই সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, তো বোরন টাইফ্লোরাইডের মধ্যে শেষের শক্তি স্তর আমরা দেখতেছি 1 2 3 তিনটি। সে যদি ফ্লোরিন 3টার সাথে যুক্ত হয়, ফ্লোরিনের অষ্টক পূর্ণ হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে 2 4 6, আমরা জানি অষ্টক পূর্ণতার জন্য তার আরও 2টা স্পেস খালি আছে। তাহলে এই যেসব যৌগ এরকম একজোড়া ইলেকট্রন গ্রহণের সক্ষম স্পেস আছে তারাই হচ্ছে লুইস মতবাদ অনুসারে অম্ল। তাহলে লুইস মতবাদ অনুসারে অম্ল কারা? যেসব যৌগ বা আয়ন অন্য কোনো যৌগ বা আয়ন থেকে একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় লুইস অম্ল। আমরা বোরন টাইফ্লোরাইডের ব্যাখ্যা থেকে ইতিমধ্যে বুঝে ফেলেছি। ক্ষারক হচ্ছে কারা লুইস মতবাদ অনুসারে? যেসব যৌগ বা আয়ন অন্য কোনো যৌগ বা আয়নকে এক জোড়া ইলেকট্রন প্রদানে সক্ষম, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন প্রদানে সক্ষম তারাই হচ্ছে লুইস ক্ষারক। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 7, এর শেষ শক্তি স্তরে থাকে কয়টি ইলেকট্রন? এই শেষ শক্তি স্তরের সাথে 3টি হাইড্রোজেন যুক্ত হওয়ার পর অ্যামোনিয়া গঠন করার পরেও তার এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে। এই এক জোড়া ইলেকট্রনেই লুইস অন্য যৌগকে সে প্রদান করে থাকে। এই একজোড়া ইলেকট্রন প্রদান করতে পারে বিদায়, তার ক্ষমতা আছে বিদায় একে বলা হয় লুইস ক্ষারক। তাহলে যেসব যৌগ বা আয়ন অন্য কোনো যৌগ বা আয়নকে একজোড়া ইলেকট্রন প্রদান করতে পারে, একটু হলে হবে না, একজোড়া ইলেকট্রন প্রদান করতে পারে তাদেরকে বলা হয় লুইস ক্ষারক। অ্যামোনিয়ার ব্যাখ্যা থেকে আমরা ইতিমধ্যে তা ক্লিয়ার হয়েছি। তারপর আসি, আমি আগেই বলেছি যে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আর্নিয়াস মতবাদ থেকে ডিটেলসে পড়তে হবে, কারণ ওইখান থেকে আমাদের প্রশ্ন আসবে বেশি। তারপর হচ্ছে ব্রোনস্টেড মতবাদও ডিটেলসে পড়তে হবে, ওইখান থেকে আমাদের প্রশ্ন আসবে বেশি। লুইস মতবাদ অনুসারে আরও ডিটেলসে পড়তে হবে। জাস্ট আজকে আমি হালকা ধারণা দিয়ে গেলাম, ডিটেলসে পরের ক্লাসে হবে। আর যে দুইটা মতবাদ বাকি আছে, একটা হচ্ছে লাক্সবান্ড আর একটা হচ্ছে উপসানবিস, জাস্ট এগুলো সংজ্ঞাটা পড়ে নিলে হবে, এগুলো সম্পর্কে আমাদের ডিটেলসের প্রয়োজন নেই। যেমন তাহলে লাক্সবান্ডের মতবাদ অনুসারে অম্ল কি? যে বস্তু অক্সাইড আয়ন গ্রহণ করতে পারে তারাই হচ্ছে অম্ল। যেমন সালফার ট্রাই অক্সাইড আয়ন গ্রহণের ফলে সালফেট আয়ন তৈরি করতেছে না, অক্সাইড আয়ন গ্রহণ করতে পারে মানেই হচ্ছে লুইস লাক্সবান্ডের মতবাদ অনুসারে অম্ল। তার আমরা ধরে নিতে পারি যে এখানে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে একটি অম্ল। ক্ষারক কারা লাক্সবান্ডের মতবাদ অনুসারে? যে বস্তু অক্সাইড আয়ন প্রদান করে তারাই হচ্ছে ক্ষারক। যেমন সালফেট বিয়োজিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড এবং একটি অক্সাইড আয়ন ছেড়ে দেয়, তাহলে এখানের ক্ষারক হিসেবে কাজ করতেছে সালফেট।
উসান বীজের মতবাদ অনুসারে অম্ল কারা? যে পদার্থ কোনো ক্ষারক বস্তুকে প্রশমিত করে লবণ উৎপন্ন করে তারাই হচ্ছে অম্ল। এটা হচ্ছে উসান বীজের মতবাদ অনুসারে। কী অম্ল? যে সকল পদার্থ কোনো ক্ষারক বস্তুকে প্রশমিত করে লবণ উৎপন্ন করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারকের সাথে বিক্রিয়া করে, এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অম্ল, ক্যালসিয়াম অক্সাইড ক্ষারকের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের লবণ তৈরি করতেছে। তাহলে এখানে অম্ল কার্বন ডাইঅক্সাইড ক্ষারককে প্রশমিত করে লবণ তৈরি করতেছে। তাহলে এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে আমরা বলে নিব কি? অম্ল, উসান বীজের মতবাদ অনুসারে। তারপর আসি ক্ষারক। উসান বীজের মতবাদ অনুসারে ক্ষারক কি? যে পদার্থ কোনো অম্লকে প্রশমিত করে লবণ উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারক। যেমন সালফার ট্রাই অক্সাইড সোডিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করতেছে। এখানে সালফার ট্রাই অক্সাইড হচ্ছে অম্ল আর সোডিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারক। এই একে অপরকে প্রশমিত করেছে লবণ উৎপন্ন করতেছে, এটাই হচ্ছে উসান বীজের মতবাদ অনুসারে ক্ষারক। তো ভাইয়া আপুরা, আজকে আমাদের ক্লাস এতটুকুতে অফ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।